আজকে আমাদের 11 দলীয় যে ঐক্য আছে, এই 11 দলীয় ঐক্যের লিয়াজু কমিটির বৈঠক ছিল সকাল 11টায়। বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই আমরা এই বৈঠকে আলোচনা করেছি। আমাদের 11 দলের লিয়াজু কমিটিতে যারা আছেন ইতিমধ্যে আপনারা নাম শুনেছেন। এখানে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপরে জাটপা, এলডিপি, আপনার আমাদের নিজাম ইসলামী পার্টি, তারপরে মুস্তাফিজুর ইরান ভাইয়ের যে লেবার পার্টি, তারপরে এবি পার্টি, সবার প্রতিনিধি এখানে ছিলেন। আমরা বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং সকলেরই উদ্বেগ এবং উৎকণ্ঠা, আজকে দেশবাসী যেভাবে উদ্বিগ্ন সেটা আজকের বৈঠকে উঠে এসেছে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে দীর্ঘদিন পর একটি নির্বাচন হয়েছে ত্রয়োদশ সংসদের। জনগণ আশা করেছিল একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নির্বাচনের কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার সহ সকলেরই সবসময় একটি বক্তব্য আমাদের সামনে এসেছিল, সেটা হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন। ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে, তবে সুষ্ঠু নির্বাচন যে সেরা নির্বাচন, জনগণের ভোটাধিকারের প্রতিফলন, সেই নির্বাচনটা হয়নি। নির্বাচনে হইহাঙ্গামা কম হয়েছে, তুলনামূলকভাবে এটা গুণগত পরিবর্তন, কিন্তু জন আকাঙ্ক্ষার যে বাস্তব নির্বাচনের মাধ্যমে সেটা হয়নি। ইতিমধ্যে এটা প্রতীয়মান হয়েছে। কিভাবে? যারা ইলেকশন আজান শেষ হলে আবার আজানটা কি আগে না? আজানের টাইম অনেকটাই দিচ্ছে। ভাই, ব্রিফিংটা যদি আপনারা আগামী থেকে করেন আমাদের খুব সুবিধা হবে। তাই না? ফরমাল যখন প্রেস ব্রিফিং ডাকা হয়, ঠিক আছে, যেটাই হচ্ছে, এই যেমন আপনাদের এখানে তো অনেক গ্যাদারিং, মোটামুটি এখানে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। পাচ্ছে না, স্পেস ছোট। হ্যাঁ, স্পেসটা ছোট না। ওকে, নেক্সট টাইম অ্যারেঞ্জমেন্ট করতে হবে আর কি। বিপদে পড়ে গেছিলাম। আমার মতো বিপদ নেই, পিছিয়ে আছি, আমার মতো একটা একটু দেখে না। সামনে দেখে সবচেয়ে সুবিধা হয়েছে, নেই তাকে কোথায় রাখবো চিন্তা করতে হচ্ছে না। আমরা এই যে আসছি হাতে আল্লাহ ছাড়া। শুরু করা যায়। তো আমি বলছিলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে অনুষ্ঠিত হয়ে গিয়েছিল, এই নির্বাচন যে হয়েছে যেটার কিছু জবাব অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন পরিচালনা করেছে ইলেকশন কমিশনের মাধ্যমে, তাদের উপদেশ একজনকে তো মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করেই পরিষ্কার করা হয়েছে যে তারা ইলেকশন ইঞ্জিনের সাথে মূল কারাগারে জড়িত। আবার আরেক সেটা হয়নি, বিশেষ করে রেজাল্টের ক্ষেত্রে সেটা প্রতিফলনটা ঘটে নাই। তারপরে ইলেকশন আমরা জাতির বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছি, শপথ নিয়েছেন আমাদের নির্বাচন রেফারেন্ডাম জুলাই আদেশের উপর প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে। এই আদেশটা জুলাইয়ের আইনের ভিত্তি বহু আলোচনা হয়েছে, সে আদেশের উপরে গণভোট হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার উইদিন ব্র্যাকেট 2025 এর উপর ভিত্তি করে রেফারেন্ডাম হয়েছে। সেই রেফারেন্ডামে বাংলাদেশের 70% মানুষ হার পক্ষে রায় দিয়েছে, ভোট দিয়েছে। তাহলে হা জয়যুক্ত হয়েছে। আর একটা ভোট জাতীয় সংসদ গঠনের জন্য ভোট আর সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট। জুলাই সনদের আদেশের ভোটটা মানে হলো সংবিধান পরিষদ গঠনের ভোট। এই দুইটা ভোট একই দিনে হয়েছে, একই দিনে ভোটের রেজাল্ট হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়েছে। তাহলে জনগণের রায়ে, জনগণের ভোটে পাশ হওয়ার পর সরকারের দায়িত্ব হচ্ছে এটার বাস্তবায়ন করা। আর জাতীয় সংসদ যেভাবে অনুরূপভাবে এই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এখানে দেখেন জুলাই সনদের আপনি 6 থেকে 11, 12 শুনে 72 যেটা বলা আছে, ঠিক আছে, যে আমাদের সংসদ নির্বাচনের পরে সংসদ অধিবেশন কিভাবে ডাকবে। সেখানে স্পষ্ট করা হয়েছে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি প্রেসিডেন্টকে লিখিতভাবে সংসদের অধিবেশন ডাকার জন্য পরামর্শ, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন ডাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, ভোট হয়েছে দুটো এবং স্বাভাবিক প্রক্রিয়ায় দুটো অধিবেশনে ডাকা হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম একটি অধিবেশন ডাকা হয়েছে জাতীয় সংসদের। শপথের জায়গা যদি আসি, বর্তমান যারা সরকারে আছেন বিএনপি, ওনাদের সদস্যরা দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে জাতীয় সংসদের সদস্যের শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেন নাই। তাহলে বোঝা গেল আপনারা যে সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশন অংশগ্রহণ করলেন, জুলাই সনদ তৈরি হলো, আপনারা একই দিনে রেফারেন্ডাম এই যে হানা ভোটের জন্য দাবি করলেন, আবার জনগণকে হা ভোটের জন্য বিভিন্ন জায়গায় জনসভায় বলেছেন। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে টার্ন নিয়েছেন, সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছেন, যেটা জাতির সাথে এক ধরনের কথা এবং জাতিকে, দেশের 70% মানুষ যারা হার পক্ষে ভোট দিয়েছে, রেফারেন্ডামে জয়যুক্ত করেছে, তাদেরকে তারা অপমান করলেন। আর প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, তিনি লিখিত পরামর্শ কি দিয়েছেন এটা আমাদের কাছে স্পষ্ট নয় সংসদ অধিবেশন ডাকার ব্যাপারে। ওনার করা উচিত ছিল, কারণ শপথ যেহেতু নেন নাই, তাহলে স্বাভাবিকভাবে উনি একটা আবেদনই করেছেন। তাহলে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের যে অনীহা, অসদিচ্ছা,
কিন্তু আজ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকা হয় নাই। এ নিয়ে আমরা উদ্বিগ্ন, আমরা উদ্বেগ প্রকাশ করেছি। কাল 30 দিন শেষ হবে পঞ্জিকা দিবস অনুযায়ী, ক্যালেন্ডার ডে অনুযায়ী। এর মধ্যে যদি সরকার সংবিধান পরিষদের অধিবেশন না ডাকে বা ডাকার ব্যবস্থা না করে, তাহলে আমরা 11 দল আজকের এই বৈঠকে শীর্ষ নেতৃত্বের সাথে পরামর্শ করে আজকে বৈঠক ডেকেছি। সেই বৈঠকটাকে সুস্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার, জুলাই সনদে যেভাবে বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। বিশেষ করে সংসদ নেতাকে এটা প্রধানত দায়িত্ব নিতে হবে, যেহেতু এই প্রক্রিয়ায় তিনি সূচনা করবেন, আর সরকারকেও সে দায়িত্ব নিতে হবে। জনগণ সরকারের এই অবহেলা, অবজ্ঞা, জনমতকে উপেক্ষা করে চলা, জনগণকে অপমানিততার দায় যেমন নিতে হবে, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে এবারে আমাদের সংসদ সদস্যগণ অবশ্যই সংসদে ভূমিকা রাখবেন। তার পাশাপাশি আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান, মর্যাদা, আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। এবং খুব সহসাই শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক দেখে আমরা সেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব এবং জনগণকে সম্পৃক্ত করে জনগণের দাবি, জনগণের ভোটাধিকার যে বাস্তবায়ন করতে হবে, সেই দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে আজকের আমাদের মৌলিক সিদ্ধান্ত। সে ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করছি, আপনাদের মধ্যে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আমাদের আগামী দিনের কার্যক্রম, আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান করছি। আমরা ইতিমধ্যে এই বিরোধী দলের অবস্থানটা ব্যক্ত করেছি। আমাদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে উনি বলেছেন, সংসদে আমরা গঠনমূলক ভূমিকা রেখে সরকার সহায়তা করতে চাই। সরকার যদি সঠিক পথে না চলে, তাহলে আমাদেরকে সংসদে সরকারের এই ব্যর্থতা, সরকারের এই অবহেলা এবং দায়িত্বশীলতার পরিচয় না দিলে যেমন আমাদেরকে ভূমিকা পালন করতে হবে, তার পাশাপাশি রাজপথেও আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। সে বিষয়ে আমরা আজকে আলোচনা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার উদ্দেশ্যে আজকে আমরা মূল মেসেজ এটাই দিতে চেয়েছি। তার সাথে আরও কিছু প্রাসঙ্গিক বিষয় আছে, যেমন ইতিমধ্যে 6টি সিটি কর্পোরেশনে প্রশাসন নিয়োগ করা হয়েছে, এটা আমরা প্রটেস্ট করেছি। এটা আরেকটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পায় তারা কিনা, এই প্রশ্ন তৈরি হয়েছে। কারণ কনস্টিটিউশনের সকল পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তো প্রশাসন নিয়োগ মানে নির্বাচনকে এড়িয়ে চলা, প্রলম্বিত করা, অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ার করা, নতুন ষড়যন্ত্র ফাঁদ তৈরি করা, এগুলো জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সরকার যেন এগুলো প্রত্যাহার করে নেন, এই ধরনের প্রশাসন নিয়োগ বিভিন্ন টায়ারে যদি কোনো পরিকল্পনা থাকে এগুলো যেন বন্ধ করেন। আর ঢালাওভাবে এখন দলীয়করণ হচ্ছে, প্রশাসনিক রদবদল হচ্ছে, পছন্দ হচ্ছে না। নিজেদের কথা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে যদি কোনো প্রজাতন্ত্র কর্মচারী দায়িত্ব পালন না করে তাকে পরিবর্তন করা হচ্ছে, এই বিষয়গুলো বন্ধ করতে হবে। কারণ এতে পেশাদারিত্ব নষ্ট হয়, দক্ষ এবং প্রফেশনাল স্কিল যে সমস্ত অফিসার আছে
জীবনে ভূমিকা রাখতে পারে তাদেরকে মেধাকে কিন্তু অবমূল্যায়ন করা হয় দলীয়করণের মাধ্যমে। অতীতে যেভাবে মেধাহীন লোকদেরকে দলীয় স্বার্থ সিদ্ধির জন্য এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, সে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, সেটাও বন্ধ করার জন্য আমরা সরকারকে দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ আজকের জন্য। কালকে যদি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা হয়, সেক্ষেত্রে আপনারা কবে থেকে রাজপথে নামবেন? কোনো নির্দিষ্ট দিনের আগে না পরে? ঈদের আগে আর পরে তো আগের একটা ইতিহাস আছে আন্দোলনের, বহুল আলোচিত হয়। ঈদের আগ যে কবে, ঈদের পর যে কবে, এটার আর শেষ হয় না, লাগাতার আন্দোলনের শেষ নাই। যদিও সেই জুটে আমরাও তখন ছিলাম। তো আজকে এদিকে যেতে চাই না, আমরা দিনক্ষণ বলছি না, আমরা অল্প সময়ের মধ্যে এখন যেহেতু সামনে ঈদ, এটা তো বাস্তব। ঈদের আগে পরে আপনি হাসির আর যাই হোক না কেন, বাস্তব কথা। যেমন আমাদের অনেক নেতৃত্ব উমরায় গেছেন, এতে কাপে আছেন, এগুলো বাস্তবতায়। সুতরাং ঈদের আগে তো বসার সুযোগ হচ্ছে না। আমরা আন্দোলনটা রূপরেখা তৈরি করার জন্য আগামী এপ্রিল মাসের মার্চের 28 তারিখ শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক প্রস্তাব করেছি। ওনারা সবাই একমত হলে 28 তারিখ বৈঠকে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি হবে ইনশাআল্লাহ। বিএনপি যেটা বলেছে, তারা জুলাই সনদে যেসব বিষয়ে একমত হয়েছে, তাদের যেগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলোর বিষয়ে তারা তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল, এবং জুলাই সনদের যে নোট নিচে যেটা লেখা ছিল, দল তাদের নির্বাচনী ইশতেহারে যেভাবে পাবে সেভাবে বাস্তবায়ন করবে। বিএনপি সেটাই বলছে, যেখানে তাদের নোট অফ ডিসেন্ট ছিল না সেগুলো তারা মানবে, আর যেখানে তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো তারা মানতে বাধ্য না। তাহলে এই বিষয়টা কোন দিকে যাচ্ছে? সংস্কার কেন হয়েছে? বিগত দিনে অনেক আবর্জনা পরিষ্কার করতে হবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যে এবং বিভিন্ন পর্যায়ে কাটাছিটা করে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের মূল ক্যারেক্টারটা নষ্ট করা হয়েছে, যার মধ্যে দিয়ে ফেসিবাদের উত্থান হয়েছে, স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে, গণতন্ত্রহীনতা, অনেক কিছু হয়েছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য রাষ্ট্রকে ভবিষ্যতে আমরা কিভাবে গড়তে পারি, সেজন্য ঐক্যমত্য কমিশন আমরা সবাই মিলে কিন্তু জুলাই সনদ সংস্কার করার জন্য করেছি। এখন আপনি যদি বলেন আমার এটা মানি, এটা মানি না, তো এক শিশুকে যখন মা ওষুধ খাওয়াইতে চাইলো, তখন ওষুধ খাইতে চায় না, কি করলো? মিষ্টির ভিতর ওষুধ ঢুকাইয়া বাচ্চার মুখে দিল, বলে আমি তোমার জন্য পানি নিয়ে আসি। তো বাচ্চা যেগুলো ওষুধ খেয়েছো, মিষ্টি খেয়েছো, মিষ্টি তো খেয়েছি, কিন্তু বিচি ফেলে দিয়েছি। তার মানে ওষুধটা ফেলে দিয়েছে, ওষুধটাতে মূল কাজ। তা মিষ্টি খেয়ে তো ওষুধ সারবে না, জ্বর সারবে না। এখনো যদি আপনি সংস্কার যদি বেঁচে এসে মানেন, তাহলে তো আগের জায়গায় চলে গেলেন। আমার দলীয় ইন্টারেস্টটা রক্ষা করলাম, তাহলে তো রাষ্ট্রের সংস্কার হবে না, ওষুধ রোগ নিরাময় কিন্তু হচ্ছে না, কারণ আপনি রোগ নিরাময়ের জায়গায় পৌঁছতেছেন না। এই ধরনের যদি পছন্দ অনুযায়ী সংস্কার করা হয়, তাহলে সেটা জনগণ মানবে না। কেন মানবে না? জনগণ কিন্তু জুলাই আদেশের উপর বাস্তবায়ন গণরায় দিয়েছে, গণভোট হ্যাঁ দিয়েছে। তো জুলাই আদেশ 100% বাস্তবায়ন করতে হবে, কারণ এটা পাবলিক প্রপার্টি, এখন জনগণের সম্পদ। জনগণের হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই আদেশটা আইনি স্বীকৃতি পেয়ে গেছে, সরকারের নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক বাধ্যবাধকতা, যেহেতু এটা একটা প্রেসিডেন্ট অর্ডার হয়েছে। এই অর্ডার বাস্তবায়ন করার জন্য সরকারকে অবশ্যই এই দায়িত্ব পালন করতে হবে। এই জন্য আমরা জুলাই সনদের কোনো আংশিক বাস্তবায়ন চাই না, পূর্ণাঙ্গ বাস্তবায়নে আমরা চাই। যেমন ওনারা আমাদেরকে বলেছিলেন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করেন, আমরা উদারতার সাথে বলি আপনারা উদার হন। তা আমরা বলেছি আপনারা একটু জুলাই সনদটা বাস্তবায়নে উদার হন, তাহলে তার সমস্যা থাকে না। তখন বিরোধী দল একটা রাইট এস্টাবলিশড হবে। এখানে তো কোনো কেউ কাউকে অফার করার বিষয় না। জুলাই সনদের মধ্যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এটা বলা আছে। অর্থাৎ একটি বলতে গেলে সবগুলোই আমরা লক্ষ্য করছি। চেক অ্যান্ড ব্যালেন্স যদি করতে হয়, একটা সরকারকে ভারসাম্যপূর্ণ দেশ পরিচালনা করতে হয়, তাহলে জুলাই সনদের এই যে সাংবিধানিক সংশোধনের সংস্কারের যে বিষয়গুলো আছে, এগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে হবে, তাহলে দেশ সুন্দরভাবে সামনে আগাবে। ধন্যবাদ সবাই। কোর্টে প্রশ্ন করার সুযোগ সেটা নিয়ে একটা বিকল্প তৈরি হয়েছে। কোনটা?
জাতীয় সংসদে যখন হচ্ছে আপনাদের অধিবেশন চলছিল এবং জাতীয় সঙ্গীতের সময় আপনারা অনেকে বসা ছিলেন, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাই লেখে, সব কথাই মরা মানুষ জিন্দা করে, জিন্দা মানুষ মেরে ফেলে, সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে এখানে কোনো প্রশ্ন জবাবের প্রয়োজন নেই। জাতীয় সংসদে সেদিন কি হয়েছে আপনারা সব দেখেছেন, কারণ এখানে জুলাইয়ের উপর যে আলোচনাটা হয়েছে, মানে নতুন স্পিকার যিনি নির্বাচিত হয়েছেন তিনি এজেন্ডা রেখেছেন। সেই আলোচনায় বলা হয়েছে স্বৈরাচারের কোনো দোষর কেন এখানে বক্তৃতা না আসে এবং এই বক্তব্য সংশোধন কলুষিত না করে, এটা স্পষ্ট করে এখানে দাবি করার পরও ওনারা এটা মানেন নাই। ফলে রাষ্ট্রীয় শিষ্টাচার মেনেই কিন্তু সংসদীয় রীতি মেনেই আমাদের বিরোধী দলের সংসদের ভূমিকা পালন করেছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির অপমান হয়েছে, অবমাননা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই, আমরা স্বৈরাচারের দোসরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন, জাতিকে অবমাননা করেছেন।